দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। জহিতার সঙ্গে রয়েছে আমি তসমিনা। লোকসভা নির্বাচনে বিজেপির প্রথম দফার তালিকা তৈরি। 16 রাজ্য এবং 2 কেন্দ্রশাসিত অঞ্চলের 195 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল পদ্ম শিবির। এবং সেই তালিকায় বাংলার 20 আসনের প্রার্থী ঘোষিত হয়েছে। যে পরিবারতন্ত্র বাংলায় বিজেপির প্রধান ইস্যু, সেই পরিবারতন্ত্রের বাইরে বেরোতে পারল না বিজেপিও। কাঁথিতে এবারও বিজেপির ভরসা অধিকারীরাই। সৌমেন্দ্র অধিকারীকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। আমি কৃতজ্ঞ দলের কাছে, এত বড় দায়িত্ব পার্টি আমার দিয়েছে এবং ভরসা রেখেছে সর্বোপরি। আমি আশাবাদী অনেক অনেক রেকর্ড মার্জিন ভোটে জিতবে। বিভিন্ন ধরনের করে সাজসিকভাবে তাকে ভাসানোর চেষ্টা করা হয়েছে। এরও একটা প্রভাব এই ভোটে পড়ে। হ্যাঁ, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। আকবরের অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে, এবং রাজনীতি পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, কারণ পার্টির জেনারেল সেক্রেটারি হয়ে আছে জেলায়। তা ও পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে। প্রার্থীর তালিকা থেকে বাইরে রাখা হয়েছে মন্ত্রী জন বার্লাকে। তার জায়গায় আলিপুরদুয়ারে লোকসভা টিকিট পেলেন বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। দল বিশ্বাস করেছে, আমরা একজন সাধারণ কর্মী। দল অনেকবার আমাকে সুযোগ দিয়েছে এবং দল আমাকে দুবার বিধায়ক বানিয়েছে, বিধানসভায় অপোজিশন চিফ হুইপ বানিয়েছে। দল আমার উপরে ভরসা করে একবার আমাকে লোকসভার প্রার্থী হিসাবে, আলিপুরদুয়ার লোকসভার প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। দলের প্রতি আমি কৃতজ্ঞ। কোচবিহারের প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামাণিক। বালুরঘাটে দাঁড়াচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতবারও তিনি এখান থেকেই জিতেছিলেন। মালদহ উত্তরের প্রার্থী খগেন মুর্মু। মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। শ্রীরূপা গতবার অল্প ভোটে হেরেছিলেন, এবারও একই আসন তাকে দেওয়া হয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়াচ্ছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বহু বিতর্ক সত্ত্বেও হুগলিতে দাঁড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। দলে বিরোধিতা থাকলেও বাঁকুড়া থেকে দাঁড়াচ্ছেন সুভাষ সরকার। আসানসোলে হেভিওয়েট বিহারী বাবু শত্রুঘ্ন সিনহার কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পবন সিং। বিষ্ণুপুর থেকে লড়বেন সৌমিত্র খাঁ। ঘাটালে দেবের বিপক্ষে দাঁড় করানো হয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে। মুর্শিদাবাদে বিজেপির হয়ে লড়বেন গৌরী শঙ্কর ঘোষ। জয়নগরে লড়ছেন অশোক কান্ডারি। বহরমপুরে অধীর গড়ে প্রায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে লড়ছেন নির্মল কুমার সাহা। আমার মনে হয় অদিতদার এগেনস্টে লড়াটাই একটা বিরাট কঠিন কাজ। হ্যাঁ, মানে দাঁড়ানোটাই কঠিন কাজ। সেই সাহস করেছে, আমাকে দিয়েছে এবং আমি রাজি হয়েছি। এটা একটা বিরাট শক্তির পরীক্ষা আর কি। তবে আমার নিজের মনে হয় যে এইটা খুব মুশকিল যে সাফল্যের আশা কতটা করছি। দুবার হারার পরও এবারও প্রার্থী প্রিয়া সাহা। বোলপুর থেকে লড়বেন তিনি। হাওড়ায় লড়ছেন রথিন চক্রবর্তী। বনগাঁয় দাঁড়াচ্ছেন শান্তনু ঠাকুর। পুরুলিয়া থেকে দাঁড়াচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো। কলকাতা টিভি। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা, এবং তালিকায় বাংলার 20 জন প্রার্থী রয়েছে। দলের একাংশের বিরোধিতা থাকলেও হুগলিতে বিজেপির ভরসা লকেট। ঘাটালে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবের বিরুদ্ধে লড়াই হিরণের। ভালো লাগছে, আমার উপরে আস্থা রাখতে পেরেছেন যাদের আজকে 195 জন প্রার্থীর নাম আজকে চূড়ান্ত করেছেন উনি, এবং তাদের উপর আস্থা রেখেছেন আবার দ্বিতীয়বারের জন্য। এটাই আমাদের বড় কথা। পার্টির লাইন মেনে চলতে হবে এবং পার্টি যেরকমভাবে কাজ দেবে সেরকমভাবে এগোতে হবে এবং বাংলায় তৃণমূল মুক্ত বাংলা তৈরি করতে হবে। আমরা গতবারে 2 লাখের উপরে ভোটে জিতেছিলাম। এইবারে আমাদের মূল টার্গেট হচ্ছে, সেটা হচ্ছে মোদিজিকে 400 আসন নিয়ে আবার পুনরায় প্রধানমন্ত্রী করা। পুরুলিয়ার মানুষ এখানে আমি প্রার্থী, এটা ফ্যাক্টর না, প্রার্থী হচ্ছেন মোদিজি, যাকে আমরা বিশ্বের সবচাইতে বড় নেতা বলে মনে করি, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি। তার এই নির্বাচনে আমাকে যোগদান করার, মানে অংশগ্রহণ করার যে অপরচুনিটি উনি দিয়েছেন, তার জন্য আমি ভীষণভাবে গর্বিত, আনন্দিত। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি, জনতার মতামতকে গুরুত্ব দেয়। তারা দলীয় থেকে যে সার্ভে করে 5 বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে
সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে 5 বছরের কাজের দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার, প্রণাম। আজকে এই প্রথম প্রার্থী ঘোষণা সেটা ঠিক আছে, কিন্তু আমরা অনেক আগে থেকে যেই প্রার্থী হোক তার হয়ে আমাদের ভোট করতে হবে, তার প্রস্তুতি আমরা নিয়েছি। বুথ থেকে শুরু করে মণ্ডল পর্যন্ত আমরা সমস্ত কার্যক্রম সঠিকভাবে পার্টির নির্দেশ মতো করে চলেছি। আগামী দিন আরও বেশি ঐক্যবদ্ধভাবে কর্মীরা লড়াই দেবে। কুণাল ঘোষের পর সুদীপকে নিয়ে বিস্ফোরক উত্তর কলকাতার বিধায়ক তাপস রায়। সুদীপের বিরুদ্ধে ক্ষোভের আঁচ বাড়ছে তৃণমূলের অন্তরে। এবং সুদীপের বিরুদ্ধে সুর চড়াতে শাস্তিরও পরোয়া করছেন না তাপস। জল্পনার মাঝেই শনিবার জনগর্জন সভার প্রস্তুতি মিছিলে যোগ দেন কুণাল, কিন্তু দেখা যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ বাবুকে দেখতে বেশ সাজান সাজান ভাব আছে, আবার দাড়ি রাখা, সুন্দর সাজান, বড় সড়ো সাজান, বড় মাপের সাজান। ঠিক করেছে কুণাল, যথাযথ ইয়ে করেছে, তুলনা করেছে। ব্রিগেডে 10ই মার্চ জনগর্জন সভার আগে তৃণমূলের অন্দরে বিদ্রোহের আঁচ। নিশানায় উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের বিরুদ্ধে ক্ষোভের আগুন এতটাই যে তাঁকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জানিয়ে তৃণমূলের অন্দরেই তোলপাড়। সুদীপ বন্দ্যোপাধ্যায় 78 বছর বয়স, গ্রেফতারের আগে কালো চুল, গ্রেফতারের পর সাদা। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি উত্তর কলকাতার একটা আবেগ থাকে যে দলকে বিবেচনা করা, যে দক্ষিণ কলকাতা তো মহিলা সাংসদ পেয়েছে, মমতাদি রেকর্ড গড়েছেন, এখন মালা রায় রয়েছেন, তো উত্তর কলকাতায় একবার মহিলা সাংসদ দেয়া হোক। শুধু কুণাল নয়, বিদ্রোহী বরানগরের তৃণমূল বিধায়ক নেতা তাপস রায়ও। সুদীপের বিরুদ্ধে তার এতটাই ক্ষোভ যে শাস্তির ভয়ও পাচ্ছেন না তাপস। করছেন যা কিন্তু দল বিরোধী সামিল, কি বলবেন? বেশ করছি, দল যা পারে করবে। দলের আগে বলেছিল কোনো ক্ষোভ থাকতেই পারে, দলের অন্দরে বলা যাবে। ঠিক আছে, কোনো দলের কোনো অন্দর নেই, আর দলের অন্দরে কারোর কোনো বলার কোনো অবকাশও নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি এবারে নির্বাচনে যদি দল তাকে টিকিট দেয় তিনি জিতবেন? প্রবলেম আছে, খুব সমস্যা। উনি তো দাঁড়াতে, আমি শুনছিলাম তো উনি রাজ্যপাল হয়ে পালিয়ে যেতে চাইছেন, মোদিজিকে আঁকড়ে পাকড়ে ধরেছেন রাজ্যপাল হওয়া বলে। তারপরে বুঝবে তার কারণ এটা ঘটনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জনগণের নয়, কর্মীদের নয়, দলের নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, উনি নিজের এবং ওর স্ত্রী। এইটা ভেবে এবার উত্তর কলকাতার মানুষ কাজ করবে। মাস কয়েক আগে তাপসের বউবাজারের বাড়িতে ইডি অভিযান চালায়, যার নেপথ্যেও সুদীপের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে 52 বছরে কোনো রেড হয়নি, আমার কাছে ইডি রেড হবে কেন? আমার তো এখনো প্রশ্ন। এবং সময় হলে পরে, সুযোগ হলে পরে আমি যথাযথ জায়গায় এই প্রশ্ন রাখবো। কুণাল ঘোষের দলবদলের যে জল্পনা উঠেছিল তা শুক্রবারই উড়িয়ে দেন তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক। শনিবার জনগর্জনের সমর্থনে মিছিলে হাঁটতে দেখা যায় কুণালকে, তবে সেই মিছিলে দেখা যায়নি সুদীপকে। যাকে ঘিরে বিতর্ক, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কলকাতা টিভি, তবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। হুগলির পর নদিয়া, নরেন্দ্র মোদীর মুখে ফের সন্দেশখালি। বললেন, পুলিশ নয়, বাংলার অপরাধীরা ঠিক করে কবে গ্রেপ্তার হবে। একেবারে এর আগেও তিনি দুর্নীতি নিয়ে সরব হয়েছেন, আবারও সরব হয়েছেন। দলীয় নেতা কর্মীদের কাছে 42 আসনের টার্গেটও বেঁধে দিয়েছেন তিনি। আরামবাগের পর কৃষ্ণনগর, সন্দেশখালি নিয়ে চড়া আক্রমণ নরেন্দ্র মোদীর। মোদীর নিশানায় বাংলার তৃণমূল কংগ্রেস সরকার, টার্গেট মহিলা ভোট ব্যাংক, নিশানায় বাংলার পুলিশ প্রশাসন। সন্দেশখালিকে ঘিরে বিজেপি সহ বিরোধীরা বারবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছে। নাম উচ্চারণ করলেন না বটে, তবে মোদীর মুখেও শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ঘটনা। पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है, कब गिरफ्तार होना है। राज्य सरकार तो चाहती ही नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति
दुर्गा बनकर खड़ी हो गई। भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया। 100 দিনের কাজে বাংলার বঞ্চনা নিয়ে ভোটের আগে সুর চড়িয়েছে তৃণমূল। বাংলার প্রায় 60 লক্ষ শ্রমিককে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ঘোষণায় চাপে পড়েছে বিজেপি। পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে 9-6 অভিযোগ তুলছে বিজেপি। মোদির মুখেও স্কিম বনাম স্ক্যাম। केंद्र सरकार की योजना पर अपना स्टिकर लगाएं और हर स्कीम को जरा देशवासी भी सुन ले। ये बंगाल की क्या पहचान बन रही है? यहाँ की टीएमसी ने बंगाल को कैसे बदनाम किया है? टीएमसी में किस प्रकार के कारनामे चल रहे हैं, आपको जानकर के चौंक जाएंगे। ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। এর আগে বঙ্গে এসে লোকসভা ভোটে 35 আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন অমিত শাহ। কৃষ্ণনগরের সভায় মোদির টার্গেট বাংলার 42 আসন। इस समय पश्चिम बंगाल के लिए भी अभूतपूर्व बदलाव का है, लेकिन इसके लिए आपको शुरुआत इसी लोकसभा चुनाव से करनी होगी। बांग्लार विकास होबे तबे देशार विकास होबे। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। এদিন কৃষ্ণনগরে সভা শুরুর আগে চৈতন্যদেবকে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ বলে সভা শুরু করেন নরেন্দ্র মোদী। সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। যে খবরের দিকে নজর রাখবো, ভোররাতে ভদ্রেশ্বর প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 3টি ইঞ্জিন এবং সঙ্গে সঙ্গে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। একদমই, এবং কারখানার সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় যেমনটা জানা যাচ্ছে, এবং ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে দমকলের 3 ইঞ্জিন পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি পলাশ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পলাশ, এখন কি পরিস্থিতি? দিল্লি রোড ভদ্রেশ্বর থানার আর বিঘাটিতে সেখানে একটি প্লাস্টিক কারখানা, সেখানে কিন্তু রিসাইকেল হতো প্লাস্টিক। সেখানে কিন্তু ভোরের দিকে মানুষ আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেয় এবং দমকলের 3টি ইঞ্জিন কিন্তু আগুন আয়ত্তে এসেছে। যদিও এই কারখানাটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসাদারদের অভিযোগ যে অবৈধভাবে এই কারখানাটি চলছিল। সেখানে যে ব্যবস্থা, অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিছুই ছিল না এবং ওই আগুন লাগার যেখানে লেগেছে তার পাশেই একটি সমবায় ব্যাংকেও আগুন পড়ার একটা সম্ভাবনা ছিল। তড়িঘড়ি প্রশাসন এবং পঞ্চায়েতরা প্রধান তারা কিন্তু এসে এই বিষয়টিকে লক্ষ্য করেন এবং দ্রুত আগুনকে আয়ত্তে আনা যায় সেই চেষ্টা কিন্তু দমকল আধিকারিকরা করেন। দুইটা ধন্যবাদ। কি কারণে আগুন লেগেছে? আগুন লেগেছে যদিও মালিক কর্তৃপক্ষ অভিযোগ করছে যে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তবে এই অভিযোগ এখনো পর্যন্ত যে সেই তদন্ত করে দেখছে। তবে দমকল আধিকারিকরা তারা কিন্তু বলছেন যে আগুন ভোর রাতে না, অনেকটা আগেই লেগেছে। তবে কি কারণে লাগলো সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ। তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান বা অন্যান্য ব্যবসায়ীরা তারা কিন্তু অভিযোগ করছেন এই কারখানাটি ছিল, সেই কারখানাটি সম্পূর্ণ অবৈধ। সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং সেখানে জল বা অন্যান্য যে ব্যবস্থা আছে সেগুলি কোনোটাই কিন্তু তারা মানতেন না বলে কিন্তু তারা জানিয়েছে। একদমই পলাশ, তোমাকে ধন্যবাদ। প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি। 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এবং কিভাবে আগুন লেগেছে তার তদন্তে ভদ্রেশ্বর থানার পুলিশ। লোকসভা ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। বাংলায় আসতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আলিপুর দুয়ারেও কিন্তু পৌঁছে গিয়েছে কেন্দ্র বাহিনীর দু কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে এবং গত 1 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে বিভিন্ন জায়গাতেই আসতে শুরু করে দিয়েছে কেন্দ্র বাহিনী। এখনো পর্যন্ত 100 কোম্পানি কেন্দ্র বাহিনী পৌঁছানোর কথা রয়েছে বঙ্গে। একদমই, এবং আলিপুরদুয়ারে ইতিমধ্যেই 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। লোকসভা ভোটের আগে আলিপুরদুয়ারে কেন্দ্রীয় বাহিনী
আলিপুরদুয়ার শহরে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে যেমনটা জানা যাচ্ছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, ইতিমধ্যে কিন্তু পৌঁছাতে শুরু করে দিয়েছে কেন্দ্র বাহিনী। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলায়ও এসে পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। বিহারের, যেটা জানা যাচ্ছে, বিহারের কটিহার থেকে আইটিবিপির দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আলিপুরদুয়ারে এসে পৌঁছেছে। নিউ আলিপুরদুয়ার সংলগ্ন পলিটেকনিক কলেজে থাকছে কেন্দ্রীয় বাহিনী। আপাতত আলিপুরদুয়ার জেলার শহরে এক কোম্পানি ও ফালাকাটার চটেশ্বর এলাকায় আরেক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে বলে প্রশাসনের কর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলাও কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। ধন্যবাদ। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে বলা যেতে পারে। একদিকে বিজেপির তরফ থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়ে গেছে এবং ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি একেবারে। এবং 1 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র বাহিনী রাজ্যে ঢুকতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গাতেই। এর আগে আমরা দেখেছি রায়গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে শুরু করে দিয়েছে কেন্দ্র বাহিনী এবং আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছে কেন্দ্র বাহিনী। এখন সময় হয়ে গেছে একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, শাহের ঘোষণার পর সিএএ নিয়ে বড় কোনো বার্তা দেবেন প্রধানমন্ত্রী। আশা মতুয়াগড় কৃষ্ণনগরের, কিন্তু সেই আশায় জল ঢেলে কৃষ্ণনগরে সিএএ নিয়ে মুখে কুলুপ প্রধানমন্ত্রী। নাগরিকত্ব ইস্যুতে মোদির মৌন থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিষয়টি নিয়ে অমিত শাহের মন্ত্রকে বল ঠেলে দিয়ে যায় দায় সেরেছেন মতুয়া নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। चुनाव के पहले ही सीए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। লোকসভা ভোট ঘোষণার আগেই সিএএ বিজ্ঞপ্তি, এই জল্পনা জোরালো হয় অমিত শাহের বক্তব্যে। বাংলায় মোদির প্রচার, তাই সিএএ এর দাবি জোরালো হয় বিজেপির অন্দরে। মনে করা হচ্ছিল আরামবাগ বা কৃষ্ণনগরের মঞ্চ থেকে সিএএ নিয়ে বার্তা দেবেন মোদি। কৃষ্ণনগর লোকসভার একটা বড় অংশে মতুয়া ভোটার রয়েছেন। নরেন্দ্র মোদী যদিও নাগরিকত্ব আইন নিয়ে কোনো শব্দ খরচ করেননি, সুযোগ বুঝে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। কিছু মানুষকে ভোটের সময় ললিপপ দেখানো, মতুয়া 100% ভারতীয়, তাদের নতুন করে আবার ভারতীয় হবে কেন? কেয়া নাকি না, মানে এনআরসি এগুলো হচ্ছে এই দেখানো, লালিপপ দেখানো পুজোর সময়। আমি কেন আমাকে মনে করব যে আমি ওপারের লোক? আমি 100% ভারতীয়। আমাদের মধ্যে দিয়ে রিপ্রেজেন্টেশন হচ্ছে এতে। যদি মতুয়াকে নতুন করে দেওয়া যায়, কি বলে, ওই দিয়ে নতুনভাবে যদি নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে শান্তনু ঠাকুর সেন্ট্রাল মিনিস্টার কি করে? আগে তাকে তো আগে ভারতীয় হতে হবে, তারপর জিততে হবে, পার্লামেন্টে যেতে হবে, তারপরে সেন্ট্রাল, তার মানে ইলিগাল সেন্ট্রাল মিনিস্টার। ওটা রেখে দিয়েছে, ওটা অমিত শাহের জন্য রেখে দিয়েছে স্টক। আমি অনেক আগে বলেছিলাম এখানটায় যে নাগরিক আইন, এনআরসি এখন ঘুমাচ্ছে। একবার 1000বার বলেছি, এই নাগরিক আইন, এই এনআরসি উঠবে, ভোট এলে উঠবে। মতুয়া ঠাকুর বাড়ির ছেলে ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিষয়টি অমিত শাহের দপ্তরে ঠেলে দিয়েছেন। এই সাবজেক্টটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে দিয়েছেন সিএ হবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির আমার মনে হয় না এখানে বারবার এক জিনিস নিয়ে বলার প্রশ্নের কিছু আছে। বনগা কৃষ্ণনগর উত্তরবঙ্গের একটা বড় অংশে সিএএ আইন নিয়ে চোরা স্রোত রয়েছে। আচমকা একের পর এক আধার কার্ড বাতিলের পর সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা, অনিশ্চয়তা আরও সংক্রামিত হয়েছে। সেজন্যই কি মোদির মুখে সিএএ নেই, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। রাজ্যের প্রধানমন্ত্রী দুয়ারে লোকসভা ভোট, 42 আসনের টার্গেট বাঁধলেন মোদি।
অথচ কলহে জেরবার রাজ্য বিজেপি, জেলায় জেলায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ। বাঁকুড়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছবিতে কালি জুতো মাখিয়ে ক্ষোভ কর্মীদের একাংশের। বর্ধমানে দলের কর্মীদের নিশানায় বিজেপি জেলা সভাপতি। কার্জন গেটে দল বিরোধী পোস্টার, বিজেপির অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করে এক্স স্যান্ডেলে পোস্ট তৃণমূলের। প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসে 42 আসনের টার্গেট বাঁধছেন, অথচ বঙ্গ বিজেপির সংগঠনের হাঁড়ির হাল। পদ্ম শিবিরের কোন্দল বাড়ছে। 2 জেলা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এলো। বাঁকুড়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছবিতে জুতো ঝুলিয়ে কালি মাখিয়ে রাস্তায় টায়ার চালিয়ে ক্ষোভ বিজেপি কর্মীদের এক অংশের। লোকসভা ভোটে দল সুভাষকে প্রার্থী করলে তাকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় নেতৃত্ব শৃঙ্খলার কমিটি, তাদের তো দরকার যে আমাদের মতো কার্যকর্তাদের সাথে একবার বসে এটার ব্যাপারটা জানা। তারা কোনো রকম প্রয়োজন মনে করে না। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ওনারা যে এইভাবে এত প্রশ্রয় দিচ্ছেন, এটা কিন্তু আমরা এই ইলেকশনে ওদিকে বুঝিয়ে দেবো যে আমরা কার্যকর্তা কেমন কার্যকর্তা। ওটা পশ্চিমবঙ্গে দুটি মাত্র চোর আছে, একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী। এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে। আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা। যদি অবিলম্বে কেন্দ্র সরকার, কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব, পশ্চিমবঙ্গে এই দুটি লোককে না সরায় এখান থেকে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ফল আমরা আশা করছি মোটেও সেই ফলটা হবে না। বিজেপি থেকে বহিষ্কৃতরা এইসব করছে, এদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে প্রতিক্রিয়া বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের। যারা এই বিক্ষোভ করছে তাদেরকে ইতিপূর্বে পার্টি বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখার কারণে। আজকে যখন লোকসভা ভোট সামনে, বাঁকুড়া লোকসভাতে বিজেপির জয় নিশ্চিত, তখন সেই তৃণমূলের নেতাদের একেবারে সম্পূর্ণ অঙ্গুলি হেলন নির্দেশে এই ধরনের কর্মকাণ্ড কিছু এই বহিষ্কৃত উচ্ছৃঙ্খল যুবকরা করছে। এতে পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয়। বর্ধমানেও গেরুয়া ব্রিগেডে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। শহরের কার্জন গেট এলাকায় সেভ ওয়ার্ড 1 বিজেপি নামে পোস্টার পড়েছে। দলের জেলা সভাপতি ও সাংসদদের বিরুদ্ধে নানা আপত্তিকর কথা লেখা রয়েছে পোস্টারে। বলা রয়েছে এরা বর্ধমান বিজেপিকে শেষ করার নেপথ্য নায়ক। যদিও পোস্টারের দায়িত্ব অস্বীকার করেছেন বিজেপির জেলা মুখপাত্র। ঘটনার দায় তৃণমূলের ওপরই চাপিয়েছেন তিনি। দেখুন, এই ভালো কাজ খারাপ কাজের ভাগটা হচ্ছে বিজেপির মধ্যে নেই। আর এই পোস্টার রাজনীতি আমরা আগেও বলে এসেছি, বিজেপি কোনোদিন করে না, বিশ্বাসও করে না। এই পোস্টার রাজনীতি, নোংরা রাজনীতি যা যা আজকাল চলছে, এটা হচ্ছে একদম তৃণমূলের কক্ষিগত হচ্ছে একদম কাজ এবং তারাই করে থাকে। আর এইভাবে একটা ভাগ করে দিয়ে বোঝাতে চাইছি যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যে গোষ্ঠীদ্বন্দ্বে আজ তৃণমূল গোটা দলটা জর্জরিত হয়ে গেছে। ওপর থেকে নিচ পর্যন্ত কেউ কেউ মানে না, পিসি থেকে ভাইপো থেকে নিচের পঞ্চায়েত পর্যন্ত গোটা দলটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে গেছে। তারা এই আঁচটা লাগাতে চাইছে এবং দেখাতে চাইছে যে বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি দলের অত সময় নেই। বিজেপির গোষ্ঠীকোন্দল বারবার প্রকাশ্যে এসেছে, এটা বিজেপিরই কারো কাজ হতে পারে। বিজেপিকে শেষ করার নায়ক অন্য কেউ নয়, তারা নিজেরাই। এটা আমরা অনেক আগেই বলেছি, কারণ দীর্ঘদিন ধরে দলটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত একটা দল। প্রতিনিয়ত তাদের নিজেদের মধ্যে লড়াই আছে। কখনো অফিস জ্বলে, কখনো অফিস পোড়ানো হয়, কখনো গাড়ি পোড়ানো হয়, কখনো নেতৃত্বের বাড়ি ঘেরাও করে সেখানে বাড়ির লোকেদের ওপর হামলা করা হয়। তো সুতরাং এ ধরনের ঘটনা ওদের প্রতিনিয়ত এবং প্রতিদিনের ঘটনা। বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। জেলা নেতৃত্ব চূড়ান্ত বিরক্ত হয়ে এবার দলের নেতাদের বিরুদ্ধেই পোস্টার সাঁটাচ্ছেন। প্রধানমন্ত্রীকে রাজ্যে আনা ডুবন্ত জাহাজ বাঁচানোর জন্য মুখ রক্ষার শেষ চেষ্টা বলে দাবি ঘাসফুল শিবিরের। স্বরূপ গঙ্গোপাধ্যায় ও চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।